হ্যাঁ ফ্রেন্ডস, কত ধরনের দোগলামও আছে ওয়াইটিতে, না এলে মানে শিখতেই পারতাম না, বুঝলেন তো। তো আজকে গিমা দালালের ভিডিও দেখলাম, তার আগে একটা ভিডিও দেখলাম। মানে আজকাল ওই ম্যাডামের আকাশবাণীর চোটে গালিগলজ এবং নোংরামোটা প্রত্যেক ভিডিও থাকে না। দেখো, নোংরামো তো থাকবেই, কিন্তু একবারে সেই প্রতি কথায় এমন এমন কথা বলতো বমি পেয়ে যায় দেখলে। সেই জিনিসটা একটু কম হয়েছে, যার জন্য দেখা যাচ্ছে। আগের একটা ভিডিওতে বলল ওই ত্রিকোণ প্রেমের ঝিমি এবং রিতমের সম্বন্ধে, যে ঝিমির সঙ্গেই রিতমকে সংসার করতে হবে, ভালো লাগুক না লাগুক, জোর করে করাবো। কারণ কি, রিতম এমন একটা ছেলে, ওকে যদি খোলা ছেড়ে দিই ও আরও হাজার গন্ডা মেয়ের জীবন নষ্ট করবে। তোমরা একটা মেয়েকে দেখেছো, কিন্তু ওর জীবনে অনেক মেয়ে আছে, এগুলোর কোনো প্রমাণ নেই, ও এমনি হাওয়াতেই বলে দিল। আর ঝিমির সঙ্গেই তাকে করতে হবে, সংসার করতেই হবে। ঠিক আছে, ও ভালো লাগুক না লাগুক ওসব আমরা বুঝবো না। ঝিমি এবং রিতমকে একসঙ্গেই সংসার করতে হবে। কারণ কি, ঝিমি এমন একটা মেয়ে, আজকে যদি রিতমের থেকে সে সরে যায়, সে হয়তো নিজের সাথে কিছু ক্ষতি করে ফেলবে, আরও কী সব বললো। ঠিক আছে, তারপরের ভিডিওটাতেই এখন একটা হাওয়া উঠেছে না, মানে আমি বললাম না, এরা নিজেদের ফেক আইডি ক্রিয়েট করে নিজেরা কমেন্ট করে, সেই কমেন্ট নিয়ে ভিডিও করে। তো এখন একটা হাওয়া উঠেছে যে টিনা ফেরত যাচ্ছে, টিনা ফেরত যেতে চাইছে। রিট পিটিশনে নাকি ও উল্লেখ করেছে, মোটেই নয়। রিট পিটিশনে টিনা কোথাওই লেখেনি যে আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই, কোনো মতেই সে লেখেনি। 8 মাসের যা কাণ্ডকারখানা হয়েছে, আত্মসম্মান বোধ থাকলে কোনো মেয়ে সেখানে ফেরত যেতে পারে না, যেখানে লাইফ রিস্ক রয়েছে, যেখানে তাকে দিয়ে বেশ্যাবৃত্তি করার অপশান দেয়া হয়েছে। ছেলের জন্যে হলেও না, কারণ ছেলের জন্যে গেলে ওখানে মা কিছুই ডিফারেন্স করতে পারবে না। ছেলেটি এখন যেমন আছে ঠিক তেমনি হবে। ওরা এত হাবি হয়ে বসে আছে, ওখানে মায়ের কোনো মতামত, কোনো কথাই চলতে দেবে না, পারপাসলি এখন চলতে দেবে না। বুঝতে পারছো, টিনার এখন ত্রিশঙ্ক অবস্থা হবে। ছেলে মায়ের কোল পাবে কিনা সন্দেহ, ছেলেকে হয়তো মায়ের কাছেই যেতে দেবে না। যাকে, সেটা অন্য ভিডিওতে আসছে, এখানে আমার পয়েন্ট অফ ভিউটা অন্য। ওই যে একটা হাওয়া উঠেছে না, যে টিনা নাকি যেতে চাইছে, এই হাওয়াটা তো এই গিমা দালাল এক একটা ভিডিওতে নিজেই রটায়। কন্টেন্ট না পেলে সেই একটা গান আছে না পান্নালালের, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি। কন্টেন্ট না পেলে নিজেই নাচে, নিজেই গায়। কিছুদিন আগে ও খাট দেখে ফিরে আসতে চাচ্ছে, তারপর টাইলস দেখে ফিরে আসতে চাইছে, কতদিন করে করলো, এখন আবার শুরু করেছে, ফিরে আসতে চাইছে। টিনা নাকি ফিরে আসতে চাইছে, টিনা ঘুণা খড়েও ফিরে আসতে চাইছে না। ফিরে আসতে চাইলে ও কিছুদিন আগেই কি বলেছিল, বাবা মুক্তি দাও, সেই ভিডিওগুলো মনে আছে? এরা তো শুধু নিজেদের যেটুকু প্রয়োজন সেইটুকু নেয়, বাকিটা একবারে তুড়ি মেরে উড়িয়ে দেয়, দেখতেই পায় না, বাদ দাও। টিনার ক্ষেত্রে কি বলছে শোনো, আজকে যদি ওই মেয়ে ফিরে আসে, তাহলে কি আমার ভাই না হাতি, যাই হোক, আমার ভাই ওকে মেনে নিতে পারবে? এত দিন ধরে সে তার নামে বদনাম করিয়েছে, মানে উল্টা চোর কোতোয়ালকো ডাঁটে। কে কাকে বদনাম করিয়েছে আমরা কিন্তু পুরো দেখেছি। মানে মেয়েটার কথা বলছে, বাচ্চার মার কথা বলছে, বাচ্চার মা নাকি বাচ্চার বাবাকে, বাচ্চার ঠাম্মাকে, বাচ্চার দাদুকে এতভাবে বদনাম করিয়েছে। সেই মেয়েকে আমার ভাই কী করে মেনে নেবে? কী করে ভাবতে পারো যে এরা দুজনে একসঙ্গে সংসার করবে? তাহলে ওই ঝিমি রিতমের কেসটা কি? ঝিমি করেনি রিতমের বদনাম, রিতম করেনি লাইফ খুলে ঝিমির বদনাম। আমরা নিজের চোখে দেখেছি, ঝিমি ইয়েতে বসে, খাটে বসে লাইভ করছে আর বুড়ো শ্বশুর ঘর মরছে, রিতম সেটা দেখালো লাইভে, যে দেখো ঘরের বউ এইরকম হয় ঘটনা। তাহলে এর ক্ষেত্রে কি করে এরা বলে যে জোর করে ঢুকিয়ে দেবো, ওকে ওর সঙ্গে সংসার করতেই হবে? আর এখানে বলছে যা কাণ্ড হয়েছে, এরপর এরা দুজন কি সংসার করতে পারবে? তার মানে ডিয়ার ফ্রেন্ডস, দোগলামোটা তোমরা বুঝেই নিলে, এখানে প্রত্যেকে নিজের পার্সোনাল এজেন্ডা নিয়ে চলে। কেউ কারুর জন্যে কিছু করে না, কেউ কারুর মানে হয়ে কিছু বলে না। বুঝতে পারছো? গ্রুপে থাকার চেষ্টা করে, এবার কি হচ্ছে যে গ্রুপটি কিন্তু খুব সহজেই ভেঙে যায়, খুব সহজে টুকরো টুকরো করে গ্রুপ ভেঙে যায়, এবং এদের কারো আত্মসম্মান বোধ নেই। আবার হামাগুড়ি দিয়ে যেই দেখলো যে না, এর সঙ্গে জুড়ে গেলে আমার তাৎক্ষণিক ফায়দা আছে, কোনো না কোনো বাহানা দেবে, এই কারণে ওই কারণে দিয়ে তার সঙ্গে গিয়ে জুড়ে যাবে। আচ্ছা, একটি সেটিংসের গন্ধ কিন্তু আমরাও পাচ্ছি, তোমরা কিছুদিনের মধ্যে নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, এখানে কেউ কারুর মদত করতে আসে না, লোকে শুধু নিজের ফায়দা খোঁজে।
কি দেখে যে এই ফাঁকে যদি আমি পজিটিভভাবে দুটো কথা বলি আমার হয়তো ফায়দা হবে, আবার কখনো দেখলো না নেগেটিভ হাওয়া চলছে, নেগেটিভিটিতে জোর বেশি, নেগেটিভ দলে লোক বেশি, সুতরাং নেগেটিভ দলে ভিড়ে যায়। ওয়াইটের নিয়ম হচ্ছে তাই। ঠিক আছে, আরও এক্সপ্লেন করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আমি দিকভ্রষ্ট খুব কম হই। ঠিক আছে, ফোকাস থাকতে পছন্দ করি, ফোকাসড থাকতে পছন্দ করি। ঠিক আছে, এবার আমাকে কিছু বললে আমি তার জবাব দিই, কাউকে অ্যাটাক করি না, কিন্তু আমার নিজের চ্যানেলে বসে আমি কি করব সেটা বলার অধিকার তো আমার আছে। আমার নিজের চ্যানেলে আমি কি বলবো না বলবো, কি পড়বো না পড়বো সেটা বলার আমার অধিকার আছে। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে যে আপাতত আমি টিনাকে নিয়ে বলছি, কারণ টিনার কেসটা আমি শুরু থেকে জানি। মেয়েটার উপর যে নির্যাতনটা হয়েছে, যখন এই পরকীয়ার ব্যাপারটা ফ্ল্যাশ করেনি তার আগে থেকেই কিন্তু আমি টের পেয়েছিলাম ওর এডিটিংয়ের স্টাইল দেখে। আচ্ছা, এবার ফিরে আসি টিনার ব্যাপারে। আমাকে কদিন ধরে নানাভাবে কটাক্ষ করা হচ্ছে যে তুমি নেগেটিভলি বলছো না কেন, মানে কি আমরা করছি তুমি কী করে পিওর থাকবে এর মধ্যে, বুঝতে পারছো? কেসটা হচ্ছে কি, মানে উলঙ্গের দেশে একজন যদি জামা কাপড় পরে থাকে তখন গায়ে লাগে বড্ড বেশি, বুঝতে পারছো তো? যে যার মর্জির মালিক, যে যার মতো করুক, যে যার মতো করুক, যে যার মতো করে কন্টেন্ট ক্রিয়েট করুক, আমি কাউকে কিছু বলতে যাচ্ছি না, কিন্তু আমাকে শেখাবার জন্য একবারে পরিমরি করে উল্টে পড়ে আসছে। দেখো, আমার মেন্টালিটিটাই অন্যরকম। আমি একটু মানুষকে স্পেস দিতে পছন্দ করি। আমি তোমাদের বুঝিয়ে বলছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে যে কারণ মেন্টালিটি শো করছে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যদি একটি পয়েন্টকে ফাইন্ড আউট করে সেটা নিয়ে বলেন, সেটা কিন্তু সিম্পলি তিনি কন্টেন্ট করছেন, তার নিজের মানসিকতা কিন্তু তার সঙ্গে মিল নাও হতে পারে। আচ্ছা, টিনা আজকে যে ব্লগ দিয়েছে তাতে শুরুতেই বলেছে যে আমার মন ভালো থাকে না, ওই জন্য কোনো দিন ব্লগ দিই না। দেখো, এইটা থেকে সেই মানুষটার কুঁড়েমি প্রতিভাত হয় কি না? এইটা থেকে এই জিনিসটি প্রতিভাত হয়, মেয়েটির অর্থলিপ্সা নেই একদম। তার যদি টাকার ওই রকম প্রচণ্ড লালসা থাকতো, সে মরে পিটে, মন ভালো থাকুক না থাকুক, সংসারে অশান্তি হোক না হোক, যে কাণ্ডই হোক, সে মরে পিটে ব্লগ দিত। ঠিক আছে, আর তার উপর ওর একটা ট্রমা রয়েছে, 5 বছরের একটা ট্রমা রয়েছে, যেখানে ওকে বাধ্য করা হতো ব্লগ দিতে এভরিডে। তো এখানে সে এখন বলেওছে, এটা সে বলেওছে, আমার বলতে গিয়ে এখন মনে পড়লো যে আমি আমার নিজের সমস্ত কিছুর মালিক, আমাকে তো কেউ চালনা করছে না, সুতরাং আমি নিজের খুশি মতো কাজ করি, মানে আমার নিজের ব্যবসায় আমি নিজে বস। সুতরাং সেখানে যদি আমার এক একটা দিন মনে হয় যে আমি ব্লগ দেবো না, আমি নাই করতে পারি। আমাদেরই দেখো না, কালকে আমার শরীরটা খারাপ হয়েছিল, আমি দুপুরে আসিনি, দুপুরে আমি রেগুলার তো লাইভে আসি। ঠিক আছে, আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে একটা পার্টিকুলার টাইমে লাইভে আসে, কাজের অঙ্গ এটা। কিন্তু অনেক সময় শরীর খারাপ হলে, অনেক সময় সংসারে প্রয়োজন হলে, পরিবারের লোকের সঙ্গে একটু বেড়াতে যাব, আমরা অফ নেই না। এবার ব্যাপারটা হচ্ছে সেই মেয়েটাকে কিছু না কিছু বলতে তো হবে। এবার লোকে অনেক সময় শুধুই বলে, সমালোচনা করার জন্যই বলে, কারণ কন্ট্রোভার্সি করতে গেলে কিছু না কিছু নেগেটিভ পয়েন্টে খুঁজতে হবে। সেটা তুমিই করো, তুমি আমার ওপর ইম্পোজ করতে কেন চাইছো যে তুমি কেন কখনো কোনো নেগেটিভ বলো না? কারণ আমার কাছে এটা নেগেটিভ লাগে না। আমি নিজে ওই রকম অর্থগীর্ণ মেন্টালিটির নই। কোনো মানুষ সেলফ সাফিসিয়েন্ট যদি হয়ে যায়, সেলফ ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে যায়, সে তার নিজের মতো করে বাঁচার অধিকার তার আছে, নিজের মতো করে সে তার জীবনটাকে কাটাবে। ওটা তার নিজের প্রফেশন, নিজে সে মালিক। এতদিন তার মালিক অন্য একজন ছিল, সে যা আয় করতো নিত সে। সুতরাং মানে এতদিন ও কি ছিল জানো তো, একটা দোকানের কর্মচারীর মতো ছিল। কর্মচারীকে যেরকমভাবে খাটায়, শুধু খাওয়াটা দিত আর খাটাতো, ঠিক সেই রকম তার ছিল। ইচ্ছে হোক না হোক তার জন্য বরাদ্দ কাজগুলো তাকে করতেই হবে, কিন্তু এখানে সে নিজে মালিক। একটা দিন মন হলো না, বা একটা দিন তোমার ব্লগের কিছু মেটেরিয়াল সে জোগাড় করতে পারলো না, সে করলো না। ঠিক আছে, আমার কাছে এটা নেগেটিভ লাগে না, কারণ আমি মানুষকে স্পেস দিতে পছন্দ করি। ঠিক আছে, এইবার ঘুরে আসি গিমা দালালের কথায়। গিমা দালাল বলছে
একটি মেয়ের কথা বলছে যে সে আচ্ছা এই ইনফরমেশনটা আপনারা বোধহয় সবাই পেয়ে গেছেন, তবু বলি। গীমা দালাল বলছে একটি মেয়ের কথা যার সঙ্গে জলনদীপের পরকীয়া প্রকাশিত হয়ে গেছে, সেই মেয়েটি নাকি সাইবার ক্রাইমে কেস করেছে। তো ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের যে পরকীয়া ব্যাপারটা সত্যি, এর থেকেও কিন্তু প্রমাণিত হয়। সেই মেয়েটি যখন সাইবার ক্রাইমে কেস করেছে, তার মানে কি সে নিজে, তার কাছে প্রমাণ আছে। কারণ যে অ্যালিগেশন দেয়, চাপটা তার ওপর থাকে যে সে অ্যালিগেশনটা প্রুভ করবে। ঠিক আছে, আমি যদি ওকে চোর বলি, তাহলে যে চোর সে কি নিজেকে চোর বলে প্রমাণ করবে, না যে অ্যালিগেশনটা দিচ্ছে সে প্রমাণ করবে? ঠিক আছে, তাহলে এই মেয়েটির কাছে উপযুক্ত তথ্য এবং সমস্ত জিনিস আছে যে সে সেই অ্যালিগেশনটি প্রুভ করতে পারবে। এই জিনিসটার আর একটা প্রমাণ আমরা কিন্তু ওই বাংলাদেশের কুলাঙ্গারের থেকেও পাই। বাংলাদেশের কুলাঙ্গার কথাটা বলতে খারাপ লাগে, কারণ বাংলাদেশ শস্য শ্যামলা ধনধান্যে পরিপূর্ণা আর খুবই একটা রুচিশীল জনগণে পরিপূর্ণ দেশ। কারণ আমার বহু বন্ধু বাংলাদেশের, তাদের হাব ভাব, তাদের কথাবার্তা শুনে বুঝতে পারি এই জায়গার রুচিশীলতাটা অন্য লেভেলের। কারণ আমাদেরই তো বাংলা ভাই, আমরা পশ্চিম দিকে থাকি আর ওরা পূর্ব দিকে থাকি, কিন্তু কি করব, এই ওয়ার্ডটা না বলে তোমরা ঠিক বুঝতে পারবে না। যার জন্যে বলি বিডির কুলাঙ্গার আর কি, সেও কিন্তু এই টপিকেই কথা বলেছে। তারপর তো অজস্র গালিগালাজ, ওর ভিডিও দেখার কিছু থাকে না, এই টপিকেই সে কথা বলেছে। এবং সেই মেয়েটি ইয়েতে গেছে, মানে সাইবার ক্রাইম অফিসে গেছে। এইবার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আচ্ছা, এই কথাটা বলতে গিয়ে গীমা দালাল কিন্তু আমার একটা পয়েন্ট প্রুভ করে বেরিয়ে গেছে। ওটা বলতে গিয়ে অজস্র একটা ঘৃণা নিয়ে ভেতর থেকে বলল, এক বাচ্চার বাবা যদি এসব করে থাকে। বলার ভঙ্গি থেকে বুঝতে পারবে যে ওই এক বাচ্চার বাবার সঙ্গে গীমা দালালের রিয়েল সম্পর্কটা এখন কি দাঁড়িয়েছে, রিয়েল সম্পর্কটা ভার্চুয়ালি কি দাঁড়িয়েছে। এবং আমার কথাগুলো কানে পৌঁছেছে, যার জন্য আজকের ভিডিওয় সাফাই দিতে এসছে। আমি ওর বাড়িতে যাই, কিন্তু আমি ওকে বলেছি আমাকে ভিডিওতে দেখাবে না, আমি নিজেও ভিডিও তুলি না। এই কথাটা বিশ্বাসযোগ্য? যে পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না। ওয়াইটিতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এমন আছে যারা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না। ঠিক আছে, তার মধ্যে একজন, সে মানে একটা জায়গায় কন্টেন্ট ক্রিয়েট করার চান্স পাবে, কন্টেন্ট ক্রিয়েট করবে না তাই হয়? এরা মরার পাশে দাঁড়িয়ে ভিডিও করে। জলনদীপকে দেখেছো তো? ঠিক আছে, তো এইখানে ওর গ্রাজটা দেখে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমার যেটা ধারণা, যে গীমা দালালের সঙ্গে ওই যে হোয়াটসঅ্যাপ চ্যাটে এটা পেয়েছিলাম আমি আর কি, যে গীমা দালালের সঙ্গে জলনদীপের একটা বিরাট ফল আউট হয়েছে, যেটা দেখানোর সেটা ওপর ওপর। ওই যেমন মিছিলে গেল, যখন হাইকোর্টে গেল, মিছিলে গেল, তখন দুজনে মিলে একসঙ্গে গেল, হয়তো ওই পেট্রোল খরচটা ভাগাভাগি করে নিয়েছে। জলনদীপ যেরকম কিপ্টে, সেখানে পুরো পেট্রোল খরচটা যদি ভাগ করার চান্স পায়, অনেক রকম ইকুয়েশন থাকে। মানে মিন মাইন্ডেডনেস, যদি কি বলবো, মিন মাইন্ডেডনেসকে যদি আপনি চেজ করতে পারেন, তবেই এই পয়েন্টগুলো বুঝতে পারবেন। আগে কিন্তু আমার মাথায় এগুলো আসতো না। আজকে হঠাৎ করে বলতে গিয়ে মনে পড়ে গেল যে গীমা দালালকে বয়ে নিয়ে যাওয়ার আর একটা কারণ হতে পারে যে হয়তো পেট্রোল খরচটা দুজনে মিলে ভাগাভাগি করে নিয়েছে। কিন্তু গীমা দালালের একটা জিনিস আমার ভালো লাগে, জলনদীপের সঙ্গে এত ফল আউট হওয়ার পরও ও এই জিনিসটি ভোলেনি যে ওর 12,000 না 14,000 সাবস্ক্রাইবার ছিল, ওর সাবস্ক্রাইবার 58,000-এ উঠেছে শুধুমাত্র গীমা দাল এর জন্য, জলনদীপ এবং টিনার ছেলের জন্যে। এটা কিন্তু এর আগেও একটা ভিডিওতেও স্বীকার করেছিল যে যা আছে আমার এবং জলনদীপের দুজনেরই ওই বাচ্চাটার জন্যে। ঠিক আছে, যেমন আমার ভিডিওতে যে ভিউ হয়, যে সাবস্ক্রাইবার কাউন্ট আমি পাই, সব তো টিনার জন্যে। টিনাকে ভালোবেসে এরা আসে। হ্যাঁ, টিনা আমার থেকে একটা সাপোর্ট পায়। এবার আমি কতটুকু সাপোর্ট দিতে পারি আমি জানি না, হয়তো আমার কথায় টিনার একটু সাপোর্ট হয়, যদি হয় তাহলে আই উইল ফিল লাকি। আমার মনে হবে যে না, আমি ওর সম্বন্ধে কথা বলছি, আমি ওকে কিছুটা মানে আমি যে ওর থেকে এই জিনিসটা নিচ্ছি, তার বদলে আমি যেন কিছু ফেরত দিতে পারছি, যদি হয়। আমি জানি না ও বিরাট বড় ব্লগার, আমি ওকে নিয়ে ভিডিও করি না করি ওর কিছু এসে যায় না। ঠিক আছে, একটা পয়েন্ট জাস্টিফাইড হয়ে গেল। আচ্ছা, আর একটা পয়েন্ট, প্রথম তো বললাম যে ওই দুটো সংসারের কি তুলনা। একজন এক জায়গায় জোর করে সংসার করানোর জন্য ছটফট করছে, আর এক জায়গায় বলছে যে জোর করে কি আর সংসার হয়, এত কাণ্ডের পর সে সংসার করতে আসবে। আর একটা কথা খুব রোটেট হচ্ছে, এটা আমি কিন্তু প্রমাণ দিয়ে বহুবার বলেছি, আর একবার বলছি, টিনা কিন্তু তার শাশুড়ির গায়ে পরকীয়ার দাগ দেয়নি।
পরকীয়া কথাটা পাল্টি পিসো ইয়েতে বলেছিল, ফোনে বলেছিল, তাও সে ইনিয়ে বিনিয়ে নানা রকম ইনডাইরেক্টলি, ডিরেক্টলি বলেনি, ডিরেক্টলি এরা বলেছে, এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ডিরেক্টলি বলেছে। টিনা কোনো দিন তার পরিবারের লোকজনের সম্বন্ধে কোনো রকম নিন্দে মন্দ করেনি। আচ্ছা, টিনা আজ অ্যাস্ট্রোলজারের কাছে গেছে। টিনা কন্টেন্ট ছুড়ে দিলে তুমি, হ্যাঁ? ওই গুপ্তি ডাস্টবিন থেকে সবাই তো বসে গেছে গো অ্যাস্ট্রোলজার নিয়ে, এখানে সব গণৎকারে ভরে রয়েছে, তার উপর তুমি এবার অ্যাস্ট্রোলজি দেখালে। গুপ্তি ডাস্টবিনের কি জ্ঞান আজকে, যে তোর কপালে কি আছে আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি টিনা নাকি অ্যাস্ট্রোলজারকে কি জিজ্ঞেস করতে গেছে, গুপ্তি ডাস্টবিন বুঝতে পেরেছে। তা ওর জ্ঞানটা আমি একটু শেয়ার করি। তোমরা তো ওই নোংরা ভিডিও দেখো না, আমি দেখেছি, কন্টেন্ট করতে হয়, তাই কী করবো বলো। তো গুপ্তি ডাস্টবিন বলছে অ্যাস্ট্রোলজার নাকি বলেছে যে টিনার হাতে লেখা আছে ও দুদিনের মধ্যে ওই বেকার কুল্লায় ফিরে যাবে, 2-3 দিনের মধ্যে, মানে রিসেন্ট যে ডেভেলপমেন্ট হচ্ছে, এবং সেখানে গিয়ে ওটি সাজানো সংসার পাবে, একটা সুন্দর ইয়ে পাবে, শ্বশুরবাড়ি পাবে, ভালো শাশুড়ি, যে ওকে ড্যাশ বেটি বলে ডাকে, এরম একটা ভালো শাশুড়ি পাবে, এবং নিশ্চুপ শ্বশুর যে এখন কথা বলতে শিখেছে, আমার কথা নয়, ডাস্টবিনের কথা, তাকে ফেরত পাবে। মানে এরা নিজেরা যখন এত বড় বড় গণৎকার, টিনা ওয়াইটি খুললেই তো তুমি তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছ, তুমি এবার অ্যাস্ট্রোলজারের কাছে গেলে। এবার টিনা বলেছে অ্যাস্ট্রোলজারের কাছে গেছে, সুতরাং এইটা কন্টেন্ট হবে না, বিরাট কন্টেন্ট। সুতরাং প্রত্যেকটা ভিডিও খুললেই দেখতে পাবে এই অ্যাস্ট্রোলজারের কাছে গেছে, এবং অ্যাস্ট্রোলজার কী বলেছে এরা সব বলে দেবে, অ্যাস্ট্রোলজার কী বলেছে এরা সব বলে দেবে। মানে এরা সমস্ত কিছু পাস করে এসছে, ওকালতি পাস করে এসছে, অনেক দিন ওকালতি করলে তবে শুনেছি জাজের চেয়ারে বসা যায়, শুনেছি, আমার খুব একটা ধারণা নেই। এরা সবাই একজন জাজ, বুঝতে পারছো। তারপরে আবার এখন তো দেখতে পাচ্ছি অ্যাস্ট্রোলজি পাস করে এসছে, অ্যাস্ট্রোলজার কি বলেছে গুপ্তি ডাস্টবিন কিন্তু বলে দিল। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই, আরও অনেক কথা আছে, নেক্সট ভিডিওতে আসছি।